ধামাচাপা দিয়েছিলেন, কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে তারা কেসের ব্যাপারটা এখন আলোচনায় রেখেছেন। তাদের জন্য 50,000 টাকা করে রাজ্য সরকার দেবে। অন্যায়ভাবে তারা চার্জ তৈরি করেছেন, কেস শুরু করেছেন, এটা কিন্তু আইনে অপরাধ। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা যদি মামলা করে, তো এই পুলিশের লোকদের সাজা হয়ে যাবে। ওই পরিযায়ী শ্রমিকদের মঙ্গলের জন্য এটা করা হয়নি। তো এটা কি তারা নিজেদের জন্য করেছেন? 30 দিনের মধ্যে আরও অনেক ব্যাপার তো হয়ে যাবে, কিন্তু আমাদের রাজ্য সরকার করেনি। একজনকে অ্যারেস্ট করা হলো, আর একজনকে অ্যারেস্ট করা হলো না কেন? এখন মুশকিল হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ধর্মস্থানে দাঙ্গা ফ্যাসাদ বাঁধানোর তারা চেষ্টা করেছেন। প্রথম দিন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও তিনি স্বাস্থ্যমন্ত্রীও, তো স্বাস্থ্য বিভাগের লোকদের লাগিয়ে, পুলিশের লোকদের লাগিয়ে তিনি তো অপরাধ লোপাট করছিলেন। তাহলে তার কাছ থেকে সাহায্য পাবেন কি করে? পুলিশের লোকদের তো তার মামার উপর রাগ, যে কেসটা ধামাচাপা দিয়েছিলেন, কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে তারা কেসের ব্যাপারটা এখন আলোচনায় রেখেছেন। এতে শাসক দলের লোকদের যেমন গা জ্বালা করছে, তো তাদের দেখা দেখি পুলিশের লোকদের গা জ্বালা করছে। তো তাদের পক্ষে অভয়ার মাকে বা বাবাকে আঘাত করা কিছু অস্বাভাবিক নয়। যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের তো খুবই ক্ষতি হলো, কারণ অনেকটা দিন চাকরি করেছেন। আসলে আমরা সেন্ট্রাল সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে আইপিএসের চাকরি করছি, কিন্তু আমাকে এখন যদি সেন্ট্রাল সিভিল সার্ভিস পরীক্ষা দিতে বলা হয়, এমন হতে পারে যে আমি পাশে করব না। তো এই শিক্ষকদের ক্ষেত্রে এটা হতে পারে যে তারা তখন পাশ করেছিলেন, এখন তাদের বয়স বেড়েছে, পরিবারের সদস্য বেড়েছে, তাদের ঝামেলা বেড়েছে, ফলে পড়াশোনা করার সুযোগ সুবিধা কমেছে। আর যত বয়স হয় পড়াশোনা করে সেগুলো মনে থাকে না। আপনি দেখবেন যে ছোটোবেলায় একটা কবিতা মুখস্থ করেছেন, যেমন আমি ক্লাস 5-এ যে কবিতা মুখস্থ করেছি এখনও বলতে পারি, কিন্তু আমি ধরুন যে বিএসসি পাস করার সময় বা পরে যে কবিতা মুখস্থ করেছি সেটা তখন তাড়াতাড়ি মুখস্থ হয়েছিল, কিন্তু এখন তাড়াতাড়ি ভুলে গিয়েছি। তো মাস্টারমশাইয়ের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক। এখন মুশকিল হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং তার অধীনের লোকেরা নিজেদের দুর্নীতির জন্য যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা বাতিল হলো, এবং তাদের সত্যিই খুব ভোগান্তি। দেখুন, এটা এই যে আমাদের আগের মামলাটায় হাইকোর্টে তো মামলা হয়েছিল যে অবৈধভাবে কেউ চাকরি পেয়েছে টাকা দিয়ে। তো তখন সিবিআইকে হাইকোর্ট যে নির্দেশ দেয় সে অনুসারে তদন্ত হলে তারা কতগুলো যারা শিক্ষক নিয়োজিত হয়েছিলেন তারা যে অবৈধভাবে নিয়োজিত হয়েছেন সেগুলো তালিকা দেন, কিন্তু তার বাইরে যারা আছেন তারা যে কেউ অবৈধভাবে নিয়োজিত হননি সেটা তারা বলেননি। এসএসসিও বলতে পারেনি যে তার বাইরে যারা আছেন সকলে বৈধভাবে নিয়োজিত হয়েছে। তো এইটা এসএসসির পক্ষে তো বলা সম্ভব ছিল, কারণ কাকে আমি টাকা নিয়ে চাকরি বিক্রি করেছি, কে বৈধভাবে চাকরি পেয়েছে এসএসসি তো অজানা থাকার কথা নয়। কিন্তু তারা কেন বলেনি এই জন্যে যে টাকার ভাগ তো আমাদের এই মন্ত্রীদের কাছে এসেছে, উপরের নেতাদের কাছে আছে। কুন্তল ঘোষের বক্তব্য আপনাদের মনে থাকবে যে আমি তো 10% রাখি, বাকিটা উপরে পাঠিয়ে দিই। তারপরে সে টাকাটা কিভাবে ভাগ হয় সেটারও কিছু বিবরণ আপনারা দেখেছেন যে প্রকাশ পেয়েছে। এখন যদি তারা তালিকাটা দিয়ে দিত যে এই লোকগুলো বৈধভাবে চাকরি পেয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল যে বাকি যারা থাকছে তারা অবৈধভাবে চাকরি পেয়েছে। তো সুপ্রিম কোর্টে যারা চিহ্নিত হয়েছিলেন অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য তাদের ক্ষেত্রে নির্দেশ হচ্ছে যে সুদ সমেত তাদের যা বেতন নিয়েছেন ফেরত দিতে হবে, এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারবেন না। তো এইটা যদি হয় তাহলে তো যাদেরকে তারা টাকা দিয়েছিল তাদেরকে গাছে বেঁধে মারতে শুরু করবে। মানে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা সকলেই খুব ভালো লোক এরকম মনে করার কারণ নেই। তো তাদেরকে মারতে শুরু করলে সেই চাপটা তো উপরের মন্ত্রীদের উপরে আসবে। সেই চাপটা যাতে না হয় তার জন্য তারা নিজেদের চামড়া বাঁচানোর জন্য বৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা
বাতিল করেছেন। আচ্ছা, না, তাদের সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে যে এই ভর্তি বন্ধ রাখো। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বলেছেন এমবিবিএস এর যে ভর্তি প্রক্রিয়া। না, সেটা কিসের জন্য? ওই তারা যে ওবিসির তালিকা যে বাতিল হয়েছে সে অনুসারে ভর্তি করছিল, তো বাতিল তালিকা অনুসারে ভর্তি করলে তো যে কেউ নিষেধাজ্ঞা দেবে। তো কোর্ট যখন তালিকা বাতিল করে পুনরায় কোর্টের আদেশ না হওয়া পর্যন্ত তো সেই তালিকা ব্যবহার করা যায় না। দেখুন, পুলিশ প্রশাসন দুজন শিক্ষক, তাদের মধ্যে যে ফোনে কথাবার্তা, তারা দেখাতে চাইছে যে তারা পুলিশকে আক্রমণ করার বা পরীক্ষা কেন্দ্রে বোমা মারবে, এইরকম কথাবার্তা টেপ করে তাদের বিরুদ্ধে মামলা করলো। সেখানে মামলা ধারা দিল কি? ধারা দিল যে আর্মি, নেভি, এয়ারফোর্সের লোকদের বিদ্রোহের জন্য তারা ইন্ধন জুগিয়েছে, ধর্মস্থানে দাঙ্গা ফ্যাসাদ বাঁধানোর তারা চেষ্টা করেছেন, মানে ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে ভেদাভেদে তারা চেষ্টা করেছেন। মানে ওই ভিডিওটা তৈরি করা না আসল তা আমি জানি না, কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলে যা দেখেছি তার থেকে এইসব ধারা আসে না। তো তাহলে পুলিশের লোকেরা কেন দিলেন? এবং আর একটা কথা আপনারা খেয়াল করবেন যে তারা এই অ্যারেস্টের আগে প্রেস কনফারেন্সে বলেছিল যে দুজনের কথা হচ্ছে সেই দুজনকে আমরা চিহ্নিত করে পেরেছি। তাহলে একজনকে অ্যারেস্ট করা হলো, আর একজনকে অ্যারেস্ট করা হলো না কেন? তার মানে অন্য প্রান্তে যিনি আছেন তার যদি পরিচয় প্রকাশ হয়ে যায় তাহলে পুলিশের লোকদের, অর্থাৎ শাসক দলের লোকদের অসুবিধা হবে। না হলে একজনকে কেন অ্যারেস্ট করা হলো, যখন তারা বলছে যে আমরা দুজনকেই শনাক্ত করতে পেরেছি। এবং আরও যেটা মানে ভয়ের ব্যাপার, যে আদালতে পুলিশ অফিসাররা আবেদন করবেন যে আমাদেরকে ভয়েস স্যাম্পল নিতে দিন, পরীক্ষা করে দেখবে এদের ভয়েস কিনা। তো অন্য পক্ষে জজ সাহেব বলছেন যে আপনারা ভয়েস স্যাম্পল নেবেন, ওরা বলছেন আমাদের দরকার নাই। তো এটা কি প্রমাণ করে? দেখুন, সত্যি কি সেটা তো আপনারা হয়তো একদিন জানতে পারবেন, কিন্তু পুলিশ অফিসাররা ভয়েস স্যাম্পল নিয়ে পরীক্ষা করতে ভয় পাচ্ছেন মানে কি? তার মানে যে ভিডিওটা মানা হয়েছে সেটা ফেক, যার ভয়েস স্যাম্পল নিতে বলছে তার ভয়েসের সঙ্গে মিলবে না। এই ভয় যদি না থাকে তারা ভয়েস স্যাম্পল কেন নিতে চাইবে না? আর এটা যদি হয় যে একজনের বিরুদ্ধে অন্যায়ভাবে তারা চার্জ তৈরি করেছেন, কেস শুরু করেছেন, এটা কিন্তু আইনে অপরাধ। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা যদি মামলা করে তো এই পুলিশের লোকদের সাজা হয়ে যাবে। তাদের বিরুদ্ধে অভিযোগ আসলো, তারা গ্রেপ্তার হলেন, গ্রেপ্তার হওয়ার পর যদি 30 দিন বেশি থাকে, তা আমি তো বলবো বিল এনে তাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে। আমাদের সরকারের এখনকে নিয়ম আছে যে কোনো সরকারি কর্মচারী, তো মন্ত্রীরা তো সরকারি কর্মচারী, তারা যদি গ্রেপ্তার হন এবং 48 ঘন্টার মধ্যে যদি বেল না পান তাহলে সাসপেন্ড করতে হবে। তো তাদেরকে 30 দিন সময় দিচ্ছে। তো বিল এনে তো মন্ত্রীদের সুবিধা করছেন যে তাদের বিরুদ্ধে অভিযোগ হলে তারা যদি গ্রেপ্তার হন তারপরেও তারা যাতে মন্ত্রী থাকতে পারে। এটা তো ঠিক নয়। 30 দিনের মধ্যে আরও অনেক ব্যাপার তো হয়ে যাবে। অন্য কর্মচারীদের যদি, আমি চাকরিতে যেমন ছিলাম, আমি যদি অ্যারেস্ট হতাম এবং আমার যদি 48 ঘন্টার মধ্যে বেল না হতো তাহলে আমাকে সাসপেন্ড করতে, ওটা বলা আছে। তো তাহলে তাদের ক্ষেত্রে নয় কেন? মানে তারা তো, সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কারণ একজন আইএস অফিসার, আইপিএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার বা ক্লার্ক, তারাও পাবলিক সার্ভেন্ট। এমএলএরা, এমপিরা পাবলিক সার্ভেন্ট, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সব পাবলিক সার্ভেন্ট। তাহলে এক পাবলিক সার্ভেন্ট 48 ঘন্টার মধ্যে বেল না হলে তো সাসপেন্ড হয়ে যাবে। অন্যদের 30 দিন পর্যন্ত তাদেরকে সুযোগ দেওয়া হবে কেন? অবশ্যই অপরাধের ক্ষেত্রে তো অবশ্যই। সুপ্রিম কোর্টের একটা আমি রায় পড়েছিলাম যে যারা উপরের দিকে আছে, যারা বেশি লেখাপড়া জানা, যারা আইনটা বোঝেন, তারা যদি অপরাধ করেন তাদের সাজাটা বেশি কঠোর হওয়া দরকার। তো তাহলে এখানে যারা প্রধানমন্ত্রী থাকছেন, মুখ্যমন্ত্রী থাকছেন, তারা তো অনেক বেশি আইন কানুন জানেন, তাদের অনেক আইনজীবীর সাহায্য তারা নিতে পারেন। তো তাদের অপরাধ যদি সামনে আসে তাহলে তাদের সাধারণ লোকের থেকে কঠোর সাজা হওয়া উচিত।
দুটো দিক আছে। প্রথম দিক হচ্ছে পরিযায়ী শ্রমিকরা যদি বাড়ির কাছে এমন কিছু কাজ পেতেন, তাতে ওখানে যত পাচ্ছেন তার থেকে কিছু কম, তাহলেও ওই কেউ গুজরাটে, কেউ তামিলনাড়ু, কেউ কেরালায়, কেউ দিল্লিতে, কেউ রাজস্থানে, কেউ উত্তরপ্রদেশ চলে যেতেন না। কারণ অধিকাংশ পরিযায়ী শ্রমিকেরই স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তা না থাকলে মা বাবা, আত্মীয় পর্যন্ত সকলের আছে। আমরা কেউ দীর্ঘদিন একা একা কোথাও গিয়ে থাকতে চাই না। তো তারা সেখানে চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছেন কারণ এখানে যে পারিশ্রমিক কম কেন? যে এখানে প্রচুর বেকার লোক। আপনি কম পয়সা দিয়ে যখন একজন লোককে পেয়ে যাচ্ছেন কাজের জন্য, তখন আপনি বেশি পয়সা দিয়ে নিতে যাবেন না। সেই জন্য এখানে তারা যা খরচ পায়, বাইরের রাজ্যে গেলে তারা তার থেকে অনেক বেশি খরচ পান। অতএব এই 5,000 টাকায় তাদের সেই খরচ বেশি পান, সেটা পুষিয়ে যাবে বলে আমি মনে করি না। অতএব তারা চলে আসবেন, আমার মনে হয় না, দু একজনের কথা আলাদা। কিন্তু তাহলে প্রকল্পটা করলেন কেন? আমি আপনাকে একটা উদাহরণ দিই। এই পরিযায়ী শ্রমিকদের জন্য আর একটা প্রকল্প রাজ্য সরকার করেছিলেন, আপনাদের মনে আছে? সমর্থন বলে। নোটবন্দির সময় বলা হয়েছিল যে যারা এরকম বাইরের রাজ্যে যান, এই নোটবন্দির জন্য তারা যেতে পারছেন না, তাদের জন্য 50,000 টাকা করে রাজ্য সরকার দেবে। দেখুন, আমার গ্রামে যে 26 জন পেয়েছিল, সেই টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকেছিল, এটা ঠিক। কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে আমি 23 জনের খবর জোগাড় করে তাদের তালিকা নিয়ে দিয়েছিলাম যে শাসক দলের নেতারা সঙ্গে সঙ্গে সে টাকাটা তুলে তারা নিয়ে নিচ্ছেন। কাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে? যারা গুজরাটে যেতেন বা কেরালায় যেতেন বা রাজস্থানে যেতেন তাদের অ্যাকাউন্টে নয়, যারা শাসক দলের নেতাদের পিছনে পিছনে ঘুরঘুর করেন তাদের অ্যাকাউন্টে। তো এখানে ওইটাই হবে। এবং আমি যে সেটাতে থানায় লিখিত অভিযোগ করেছিলাম, এসপির কাছে পাঠিয়েছিলাম, এসডিওর কাছে পাঠিয়েছিলাম, ডিএমের কাছে পাঠিয়েছিলাম, হোম সেক্রেটারির কাছে পাঠিয়েছিলাম, আমার কাছে রিসিপ্ট আছে। কিন্তু তাদের ওই শাসক দলের নেতাদের মধ্যে কোনো ব্যবস্থা হয়নি। কারণ এখানকার ডিএম বলুন, এসপি বলুন, থানার ওসি বলুন, সব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনে কাজ করেন এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাই এই সরকারি টাকাগুলো এই বিভিন্ন প্রকল্পের নামে পার্টির নেতাদের নামে ঢুকিয়ে পার্টির নেতাদের পকেটে বা পার্টি ফান্ডে নিয়ে যাওয়া হয়। তো সমর্থনে যেরকম হয়েছিল, এই যে সমশ্রিত দিয়েছে, এই সমশ্রিত দেখবেন যে ওই পার্টির লোকদের অ্যাকাউন্টের টাকাগুলো দেওয়া হবে, তারপর সেটা পার্টির নেতাদের পকেটে বা পার্টির ফান্ডে যাবে। সামনে ভোটে এগুলো যাতে কাজে লাগে, সেই জন্য এই প্রকল্পটা চালু করা হয়েছে। ওই পরিযায়ী শ্রমিকদের মঙ্গলের জন্য এটা করা হয়নি, গদি বাঁচানোর জন্যে। কিন্তু সেটা কিভাবে? আমাদের এখানে যদি অবাধ এবং সুষ্ঠু ভোট হয়, তাহলে মমতা ব্যানার্জি আর ক্ষমতায় থাকবেন না। কিন্তু ভোটে রিগিং করার জন্যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বারুইপুর ময়নায় যারা ইয়ারও ছিলেন, এই ইয়ারও ছিলেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন এফআইআর করতে বলেছেন, সাসপেন্ড করতে বলেছেন। কিন্তু আমাদের রাজ্য সরকার করেনি। যে জন্য মুখ্য সচিবকে কমিশন ডেকে পাঠিয়েছে, করেনি কেন? তাদের বিরুদ্ধে অভিযোগটা কি? যে তারা যাদের নাম ভোটার তালিকায় ওঠার কথা নয়, তাদের নাম ভোটার তালিকায় তুলে দিয়েছেন। তো এটা কি তারা নিজেদের জন্য করেছেন এরকম মুখ্যমন্ত্রী বা তার লোকদের কথায়, যাতে শাসক দলের লোকেরা এই যে মৃত ভোটার, এই যে অস্তিত্বহীন ভোটার, এদের ভোটটা গুন্ডা বদমাশরা অস্ত্র বোমাগুলি ব্যবহার করে এগুলো দিয়ে নিতে পারে। এবং আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেল এটাতে যাচ্ছে এবং দেখছে একটা বুথে 43 জন মৃত ভোটারের নাম আছে। সেখানে যদি আর 43 জনের অস্তিত্বহীন ভোটারের নাম থাকে, একটা বুথে 1000 খানিক লোক থাকে, ধরুন কোনো তো 900 জন আছে, 4 জন যদি প্রার্থী থাকে, মোটামুটি সমানভাবে ভাগ হয়, তাহলে 200 করে ভোট হওয়ার কথা। তার মধ্যে 100 ভোট যদি এরকমভাবে রেগিং করে হয়ে যায়, মরা ভোটাররা এসে ভোট দিয়ে দেন এবং যারা নাই তারাও এসে ভোট দিয়ে দেন, তাহলে তাদের পক্ষে যেতে সুবিধা হয়।
এবং এই জন্যেই তারা এটা করছে। আপনারা জিজ্ঞেস করতে পারেন যে অফিসাররা এটা করছেন কেন? সাধারণত অসৎ রাজনীতিবিদরা সৎ লোকদের, এই আপনি চিফ সেক্রেটারি বলুন, হোম সেক্রেটারি বলুন, ডিজি বলুন, সিপি বলুন, এসপি বলুন, ওসি বলুন, করেন না, বা এই ইয়ারও করেন না। করেন কাদের? যারা অসৎ লোক, যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকে, এবং বিভিন্ন তদন্তকারী সংস্থাকে দিয়ে, যেটা আমাদের এখানে হয় আইবি আছে, এসবি আছে, সিআইডি আছে, তাদেরকে দিয়ে এদের মধ্যে অপরাধের খবরাখবর জোগাড় করে রাখা হয়। আর এই অফিসারগুলোকে দেখা হয় যে আমরা যা বলছি করো, না হলে এই প্রসিডিং শুরু হয়ে যাবে, কেস শুরু হয়ে যাবে। বাধ্য হয়ে অফিসারগুলো অপরাধ করেন।